চলে যাবার ঠিক 3 দিন আগে ডেকে পাঠিয়েছিলেন শাশুড়ি মা 3 বউকে। মস্ত গয়নার বাক্স টেবিলের উপর রাখা ছিল। হরির মা একটু দূরে আলমারির সামনে দাঁড়িয়েছিল, হাতে একটা পুরনো কাগজ নিয়ে। এক এক করে সবাই এসে পৌঁছে গেল, কিন্তু নন্দিতা মানে এবারের ছোট বউ, তার দেখা না পেয়ে অসহিষ্ণু 2 বউ ফিসফিস করে কিছু বলতে যাবে সবে, সেই মুহূর্তে ঝড়ের গতিতে নন্দিতা ঢুকে এলো। কেমন মিষ্টি একগাল হেসে পেছনে আসা হরিকে বলল, যাও হরিদা, সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দাও, আর মার সামনে জল খাবারের প্লেট রাখো। তোমরা যাও, সবাই খেয়ে নাও। কিছু বলতে গেল হরির মা, আস্তে করে হাত দেখিয়ে তাকে থামিয়ে একেবারে সোজা শাশুড়ি মায়ের পাশ ঘেঁষে বসে পড়ল নন্দিতা। একটু দেরি হয়ে গেল মা, আসলে আজ সকালে জল খাবারে একটু কড়াইশুটির কচুরি আর আলুর দম করতে গিয়ে এমনটা হলো। আমার নিজেরই আসলে খুব খেতে ইচ্ছে করছিল কদিন ধরে। 2 বউ নিজেদের মধ্যে চোখ চাওয়াচাবি করে মুখ ঘুরিয়ে নিল। নিজের রোগা রোগা শিরবার করা হাত বাড়িয়ে ধরে নিলেন নিভা পরম আদরে। এই বড্ড ভালো ছোট বউয়ের হাত দুটো, আর ভাঙা গলায় বললেন, 2 দিন আগে হরির মাকে বলছিলাম, তুই ঠিক শুনে নিয়েছিলিস না রে? হাসল নন্দিতা, কেমন যেন ফিকে মলিন হাসি, আর 2 চোখে জল উপচে পড়ল এক নিমেষে। মা, খেয়ে নাও আগে, তারপর কথা বলো তুমি। চোখ বন্ধ হয়ে এলো নিভা দেবীর, আর বিড়বিড় করে বললেন, তুই এত দেরিতে কেন এলি রে? কে জানে আর কদিন বাকি আছে জীবনের। সযত্নে কচুরি ছিঁড়ে আলুর দমের সাথে মুখে দিয়ে শাশুড়ি মায়ের সবার দিকে তাকালো নন্দিতা। তোমাদের সবার দেরি হচ্ছে জানি, কিন্তু মা এখন খেয়ে না নিলে আর আধ ঘন্টা পরেই ডাক্তার কাকু আসবেন, তখন আর খাওয়া হবে না যে। একে একে খাবারের প্লেট সবার সামনে এসে পৌঁছে গেল, নন্দিতা ছাড়া সবার কাছে। সস্নেহে দেখলেন নিভা দেবী, আর ধমক দিয়ে বলে উঠলেন, তোর বুঝি উপোস? ঠিক আছে, আমিও খাবো না তাহলে আজ, বলে পাশ ফিরে শুয়ে পড়লেন। হাসি মুখে নিজের শাশুড়ি মাকে পাশ ফিরিয়ে এক হাতে, অন্য হাতে কচুরি আলুর দমের ছোট্ট টুকরো মুখে দিতে দিতে একেবারে গিন্নিদের মতোই বলে উঠল নন্দিতা, আমার অনেক কাজ পড়ে আছে মা, তোমাকে ওষুধ খাইয়ে তবে আমি দাদা ভাইয়ের অফিসের ভাত দিতে যাব। আজ দাদা ভাই দেরিতে যাবেন, তাই একটু সময় পেয়েছি আমি। বড় বউ একটু রাখতে হঠাৎ বলে উঠল, কেন রে, তুই না দিলে কি তোর দাদা ভাই না খেয়ে অফিসে যাবে? বাড়িতে এতগুলো কাজের লোক আছে কি করতে? এবারে নিজের অশক্ত শরীর নিয়ে নিভা দেবী বলে উঠলেন, ও তুমি বুঝবে না বড় বৌমা, বাড়ির লোকেদের নিজের হাতে খাবার খাওয়ানোর মর্ম সবাই বুঝলে আর ভাবনা ছিল না। অসহিষ্ণু হয়ে মেজ বউ এবার বলে উঠল, সাত সকালে কেন ডাকলে মা? কাল রাতে বাপি আর মাম্মার সাথে হোটেলে খেতে গেছিলাম, রাতে বাড়ি ফিরেছি। এখন বসে বসে এসব শুনতে ভালো লাগছে না। আমি যাচ্ছি, যা বলবে আমি হরির মায়ের থেকে শুনে নেব। হাত তুলে থামালেন তাকে নিভা দেবী, আর বললেন, আমি না বলা পর্যন্ত কেউ এক পা নড়বে না এখান থেকে। ধীরে ধীরে মাকে খাইয়ে মুখ মুছিয়ে নামতে গেল যে নন্দিতা, হাত চেপে ধরে বসালো নিভা দেবী, ওকে আর হাত নেড়ে হরির মাকে কাছে ডাকলো। বেশ বড় সাইজের 2টো বাক্স নিয়ে এগিয়ে এলো হরির মা। হাতের নির্দেশে বিছানায় রাখতে বলে ওকে চলে যেতে বললেন নিভা দেবী।
বাক্স দেখে এগিয়ে এলো দুই বউ, একেবারে পাশটিতে। মৃদু হাসির রেখা এসেই মিলিয়ে গেল নিভাদেবীর ঠোঁটের পাশে এসে। অপেক্ষাকৃত বড় বাক্সটা বড় বউকে নির্দেশ দিলেন হাতে নিতে। প্রিয়া চকচকে চোখ নিয়ে বাক্স হাতে নিয়েই খুলে ফেলল অধৈর্য হয়ে। এক রাশ গয়না উকি মারল বহুদিন বন্ধ থাকা খোলা হাওয়ার কাছে। মেজ নিশা আর না থাকতে পেরে একেবারে পাশ ঘেঁষে দাঁড়ালো দিদি ভাইয়ের। হাসলেন নিভাদেবী আর ভারী গলায় বললেন, তোমরা দুজনে যা যা নেবে নিজেদের পছন্দ মতো নিয়ে নাও ওই বাক্স থেকে। শাশুড়ি মায়ের মুখ মুছিয়ে উঠে দাঁড়ালো নন্দিতা আর ওষুধের বাক্স এনে ওষুধ বের করে ট্রেতে গুছিয়ে রেখে খুব আস্তে আস্তে বলল, মাগো, আমার সব কাজ শেষ এখানের। ওদিকে কি জানি কি হচ্ছে, আমি চাই তাহলে। গর্বের সঙ্গে তাকালেন নিজের এই ছোট ছেলের বউয়ের দিকে। অবিনাশ যেদিন এসে এর কথা বলেছিল, কত চেঁচিয়েছিলেন তিনি। বারবার বলেছিলেন, তা হয় না অবি, তোর দাদারা তোর বড় পিসির পছন্দের মেয়ের সাথেই বিয়ে করেছে, সেখানে তুই নিজে দেখে বিয়ে করলে লোকে কি বলবে, একবার ভেবে দেখেছিস? তবু কেমন জেদ ধরে বসেছিল এই শান্ত ছেলেটা। তুমি একবার কথা বলে দেখে নাও না মা, পছন্দ না করে থাকতে পারবে না তুমি। সন্ধ্যেবেলা একদিন জোর করে নিয়ে গেছিল বাড়ির থেকে একটু দূরে এক মন্দিরে। এখানে কেন আনলি রে এই সময়? আমি তো এখন পুজো দিতে পারবো না। চিন্তামগ্ন মাকে দেখে হেসে ফেলেছিল অবিনাশ। আরে বাবা, একটু শান্ত হয়ে দাঁড়াও না, দেখো কি করি তারপর বলো। ততক্ষণে কেউ যেন পায়ে হাত দিয়ে অপেক্ষা করছিল তার হাতের স্পর্শ পাওয়ার। চমকে নিচে তাকিয়ে দেখলেন সেই প্রথম দেখা নন্দিতাকে। প্রথম দেখাতেই কেমন মুগ্ধ হয়েছিলেন তিনি। বারবার কথা তুলতেন, কিরে, বিয়েটা কবে করবি? অন্য দুই বউ নাক সিটকাতো আর আড়ালে আবডালে ফিসফিস করতো, কোন ডানা কাটা পরি পছন্দ হয়েছে যে আর তর্সই ছেনে যায়। সত্যি ডানা কাটা পরি ছিল নন্দিতা, কেমন স্নিগ্ধ এক রূপ, যে দেখত সেই তো মুগ্ধ হতো। অথচ একটু অহংকার ছিল না তার। বিয়ের পরে পরেই অবিনাশের বাবার শরীর খারাপ হয়েছিল। সে নতুন বউ দুহাত দিয়ে শ্বশুরের সেবা করে তাকে সুস্থ করে তোলার পর অবিনাশের বাবা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ রে, কি চাই বলতো? আজ থেকে তুই এ বাড়ির মেয়ে, আর আমিও নিশ্চিন্ত যে এই দুটো বুড়ো বুড়ির দেখাশোনা করার জন্য আর ভাবতে হবে না কাউকে। সে কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। আর নন্দিতা শুধু শ্বশুর শাশুড়ি নয়, ধীরে ধীরে অবিনাশের বাড়ির এক একজনের মনের মধ্যে চুপি সারে জায়গা করে নিয়েছিল, শুধু ওই দুই জায়েদের ছেড়ে। তারা তো সুযোগ পেলেই ওর দোষ ত্রুটি ধরতে একটুও দেরি করতো না। তা সে যাই হোক, জীবন নিজের গতি আর ছন্দ নিয়ে এই গাঙ্গুলি বাড়ির উঠোনে বেশ গল্প লিখে চলেছিল একের পর এক নতুন ভাবনায়। নন্দিতা একটু একটু করে দুধে আলতার ছাপ ঘরের চৌকাঠ ছাড়িয়ে এবারে বাড়ির সবার মনের ঘরে ঢুকে পড়েছিল অবলীলায়। বড় ভাসুর বিশেষ স্নেহ করতেন নন্দিতাকে, মামুনি বলেই ডাকতেন। আর নন্দিতাও অবলীলায় নিজের শাসন চালিয়ে যেত এই দুইজনের ওপর। দুই যা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতো সারাদিন, তবুও তারা সময় পেলেই নন্দিতার ভুল ত্রুটি ধরার থেকে পিছতো না, একবারের জন্য হলেও না। নন্দিতা দুহাতে নয়
10 হাতে পুরো সংসারের দায়িত্ব তুলে নিয়েছিল ধীরে ধীরে। ভুল ত্রুটি হতো না তা নয়, তবে কি করে যেন জেনে গিয়েছিল দাদা ভাই রোজ অফিসের ভাতের সাথে আলু ভাজা পেলে ছোট্ট বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। জেনে গিয়েছিল দুই বড় যা বন্ধু বান্ধব এলে বারবার হরির মাকে চা আর কফির জন্য বড্ড বিরক্ত করে। আর শাশুড়ি মায়ের বেশ কিছু বান্ধবী মাঝে মাঝে শনি বা রোববার বিকেলবেলা আসতো আসর বসাতে। ভালো লাগতো নন্দিতার। মাও তো ছুটির দিন বাবার বন্ধু আর তাদের বউদের নিয়ে কত আনন্দ করতো বাড়িতে, বা কোনো জায়গায় বেরিয়ে পড়তো। সবকিছুর সাথে তাল মিলিয়ে চলছিল সে। কিন্তু খুব কষ্ট হতো যখন দেখতো দুই যা তাদের বন্ধু বান্ধবদের সাথে তাকে একটিবারের জন্য হলেও আলাপ বা পরিচয় করিয়ে দিত না। অথচ যখনই কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আসতো, নির্দ্বিধায় ওকেই ডেকে পাঠাতো দুই যা, আর নানান ফাই ফরমাস হতো দুজনেরই। হাসি মুখে প্রতিবার সবটুকু পুরো করত নন্দিতা। কিন্তু হ্যাঁ, তবুও কোথাও যেন ওর মনে হতো যদি একটিবারের জন্য ওরা ডেকে নেয় ওকে। রাতে অবিনাশকে বলতে গিয়েও চুপ করে যেত, আর বরের বুকে নিজেকে সমর্পণ করতে করতে ভাবত, থাক না, ক্লান্ত মানুষটাকে নাইবা বিরক্ত করলাম। অবিনাশ নিজের এই বড্ড ভালো বউটাকে বারবার জিজ্ঞাসা করত বই কি, কিন্তু না, কোনোদিন কিছু উত্তর না জেনে শেষে হাল ছেড়ে দিয়ে বলতো, থাকবে, আর প্রশ্ন করব না, কারণ জানি তুমি বলবে না কোনোদিন। ভালো লাগতো নন্দিতার এই জীবনটাকে, কে জানে কেন। ভালো মন্দ সুখ দুঃখ মিশিয়ে এক একদিন কাটতো। আর এই হলুদ রঙের বাড়িটা নিজের পুরনো ইট কাঠ পাথরের সাথে দিন মাস বছরের সাথে এগিয়ে যেতে একটু একটু করে। আজ বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল নন্দিতা। সব কথা মনে পড়ছিল ধীরে ধীরে। দিন মাস বছর কেটে কখন যেন ধীরে ধীরে একটু করে, সব না হলেও অনেক কিছু বদলে গেছিল। এই জীবনে অভ্যস্ত নন্দিতা ধীরে ধীরে এই সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছিল। দাদা ভাই মানে অবনীশের বড় দাদা কখনো বৌমা আর কখনো মামনি বলে ডাকতেন। মেজো দাদা বরাবরের শান্তশিষ্ট, কেউ একটু কিছু করলেই বড্ড খুশি হয়ে যেতেন। নন্দিতাকে নাম ধরেই ডাকতেন, আর অফিস থেকে ফিরেই গোল বারান্দায় চুপ করে বসে অপেক্ষা করতেন নন্দিতার। বউ ব্যস্ত থাকতো নিজের পার্টি আর বান্ধবীদের সঙ্গে, আর নন্দিতা মিষ্টি হেসে এক কাপ চা আর নিজের হাতে বানানো কখনো নিমকি, কোনোদিন আলুর পরোটা নিয়ে, ও দাদামণি, তুমি আজ এত দেরি করলে কেন গো, বলেই টেবিলে ট্রে রেখে ধপাস করে বসে পড়তো দাদামণির কাছে। সারাদিনের অনেক কথা জমে থাকতো দুজনেরই। হাসতেন নিভা দেবী আড়াল থেকে, ছেলেকে ডেকে বলতেন পরে, তোর এত কি কথা থাকে রে, নিজের বউকে তো বলিস না। মাকে লুকিয়ে ম্লান হাসি হেসে বলতো নিখিলেশ, অনেক ছোট বয়সে তুমি আমার বিয়ে দিয়েছিলে মা, ছেলে মেয়ে হলে হয়তো ওই নন্দিতার মতোই হতো, তাই না মা? ওকে যত দেখি তত অবাক হয়ে যাই জানো। আমার মন খারাপ থাকলে কি করে যেন বুঝে যায় ও, আর শান্ত হয়ে বলে, সব দিন একরকম হয় না দাদামণি, এত ভেবো না, আমি মায়ের গোপাল ঠাকুরের কাছে বলে দেব, সে যেন তোমার মুখের হাসি ফিরিয়ে দেয়। নাও এবার চায় চুমুক দাও। ঠিক যেন গিন্নি এ বাড়ির। তুমি দেখো মা, তোমার মতো করেই এ বাড়ির সবাইকে একসাথে বেঁধে রাখবে ও। তা কি বোঝেন না নিভা দেবী? চুল পেকেছে কি আর এমনি এমনি? গায়ের শিথিল চামড়ায় হাত বোলাতে বোলাতে এক মনে ডাকেন নিজের গোপালকে, আর বলেন, সবাই কি আর সমান হয় গো? দুই বউ, তাদেরও তো
নিজেই দেখে এনেছি, কিন্তু এ যে বড্ড ভালো গো, এমনটাই যেন থাকে, সেটুকু শুধু তুমি দেখে রেখো। আমি আর কদিন আছি জানি না, কিন্তু বড় স্বাদ হয় আরো বাঁচতে। কারণ গুরুর আশ্রমে শেষ বয়সে চলে যাবার বড় শখ ছিল, কিন্তু এতদিন তা হয়ে ওঠেনি। তাই এবার নন্দিতার হাতে সব ভার ছেড়ে দিয়ে চলে যেতে সাধ হয়েছে আমার। একটু স্বার্থপর লাগছে তোমার হয়তো আমাকে, কিন্তু ওই শিবের পুজো করার লোভ, সেও তো সামলাতে পারি না গো। নিজের মনেই বিড়বিড় করতে করতে জপের মালায় হাত ঘোরান। ধীরে ধীরে আর চোখ বন্ধ হয়ে আসে কখন যেন। অনেকদিন ধরে একটু একটু গুছিয়ে রেখেছেন একটা মস্ত বাক্স গুরুর আশ্রমে যাবেন বলে। আজকাল নন্দিতার বানানো আচার বড়ি রেখেছেন ওর অনুরোধে। গুরুমা বড্ড স্নেহ করেন যে, যখন তখন ফোন করে ওর সব খবর শুনে নেন, বাড়ির সব ব্যাপারেও জেনে আশীর্বাদ করেন। নন্দিতাও সব জানে, কোনোদিন বাধা দেননি নিজের শাশুড়ি মাকে, কিন্তু তবুও খাইয়ে দিতে দিতে আজকাল বলে ওঠে, কি করে পারবে মা তুমি ওখানে থাকতে? কে তোমাকে খাইয়ে দেবে সেটা বলো আমাকে। আর তাছাড়া তুমি তো অনেক কিছু খাও না, তাই তোমার জন্য রোজ আলাদা আলাদা রান্না করি আমি। এত কম খাও তুমি মা, কিন্তু এটুকু না খেলে শরীর টিকবে কি করে বলো তো? এই কদিন ধরে নিভা দেবীর বড্ড ইচ্ছে হয় আরো একটু জোর করুক তাকে সবাই মিলে, বিশেষ করে নন্দিতা। বলে উঠুক একবার জড়িয়ে, না মা, তোমার কোথাও যাওয়া হবে না। কিন্তু কি তেমন জোর করে কেউ বলছে না, এক নন্দিতা ছাড়া। দুই মেয়ে তো বিয়ের পর পর বিদেশে পাড়ি দিয়েছে, তাদের কাছে থাকা না থাকা দুটোই সমান। অবিনাশের বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন এত ভাবতে হয়নি তাকে। যাকে শরীরটা একটু ঠিক হলেই চলে যাবেন ভেবে মনে পড়ে গেল আসল কাজ আজ বাকি। শাশুড়ি মা আর দিদি শাশুড়ির দেওয়া অনেক গয়না জমে আছে তার আলমারির একটা তাক জুড়ে। আচ্ছা বেশ, কিছু দামি রূপোর বাসন আর ভারী ভারী বেনারসি শাড়ি। না, আর দেরি করা ঠিক হবে না। তাই ডেকে পাঠালেন তিন বউকে একসাথে নিজের ঘরে। দুই মেয়ে আগেই জানিয়ে দিয়েছে তাদের কিছু চাই না, কিন্তু তাও বেশ কিছু সরিয়ে রেখেছেন তাদের জন্য। বড় বৌমা আর মেজ বৌমাকে দেখতে দেখতে হঠাৎ একটু জোরে বলে উঠলেন, সে কি নন্দিতা কই? ওকে ছাড়াই তোমরা সব ভাগ করতে বসে গেছো? একটু দমল না দুজন, কিন্তু ইতিমধ্যে হরির মা গিয়ে একরকম জোর করেই ধরে এনেছে বাড়ির ছোট বউ মানে নন্দিতাকে। ব্যস্ত নন্দিতা ওষুধের বাক্স কোলে নিয়ে শাশুড়ি মায়ের গায়ে হাত দিল খুব ধীরে। কেন ডাকছিলে মা? তুমি তো জানো গয়না আমার কাছে অনেক আছে, আর নিয়ে কি করব আমি? মা বলতো মেয়েদের আসল গয়না তাদের স্বভাব আর ব্যবহার। তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি, আমার পরম পাওয়া মা। সত্যি বলছি, আর কিছুই চাই না আমি। আঁচলে চোখ ঢাকলো নন্দিতা, আর একটু জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। পরম শান্তির হাসি খেলে গেল নিভা দেবীর মুখে, যেন এমন উত্তরটাই আশা করেছিলেন তিনি। তবু নিজেকে সামলে উঠলেন খুব তাড়াতাড়ি আর বলে উঠলেন, তা বললে কি করে হবে নন্দিতা? আমাকেও তো সবাইকে মুখ দেখাতে হবে নাকি? না বাপু, আমি সব চুল চেরা হিসাব করব, বুঝলে? ও বড় বৌমা, দাও তো দুটো বাক্স এবার আমার কাজটিতে, আর তিনজন মিলে ঘিরে বসে যাও আমার পাশে। চমকে উঠল বড় বৌমা, আর খুব অনিচ্ছা সত্ত্বেও শাশুড়ি মায়ের সামনে এসে দাঁড়ালো বাক্স আঁকড়ে, পিছনে পিছনে মেজো যাকে নিয়ে।
এক এক করে হার, চুড়ি, কানের দুল, বাজুবন্ধ, টিকলি আর আংটি বেরোলো। থরে থরে তাদের সাজিয়ে হরির মা দাঁড়িয়েছিল একটু দূরে। দুই বউ প্রায় ঝাঁপিয়ে পড়ল গয়নার উপরে। অথচ ভাবলে সে নন্দিতা পরম যত্নে শাশুড়ি মায়ের পায়ে খুব ধীরে ধীরে মলম লাগিয়ে গায়ে চাদর টেনে উঠে দাঁড়ালো। কেউ খুব একটা অবাক হলো না, বরং দুই বউ হাঁপ ছেড়ে বাঁচল। একজন ভাগীদার কম হলো বলে। ধীরে গায়ের আঁচল টেনে চলে এলো নন্দিতা ঘর থেকে। বাক্স সামলে দুই বউ বেরিয়ে গেল একটু পরেই। তাও মনে শান্তি ছিল না কারো। কে জানে ওই দামি শাড়ি আর উপর বাসন সব বোধহয় ছোটকে দেবে, তাই ওই মেয়ে কিছু না বলে ঘর থেকে চলে এলো। কে জানে ওই দামি শাড়ি আর উপর বাসন সব বোধহয় ছোটকে দেবে, তাই ও কিছু না বলে ঘর থেকে চলে এলো। ধীরে ধীরে নিভা দেবীও মনে মনে বেশ জানতেন গুরুর আশ্রমে আর যাওয়া হবে না তার। কিন্তু আজ বহুদিন ধরে ভেবে রেখেছিলেন না গেলেও বেঁচে থাকা সব কাজ পুরো করে তবেই তিনি নিশ্চিন্তে চোখ বুঝবেন। হরির মার হাত ধরে ধরে আলমারির সামনে এসে দাঁড়ালেন আর একটু একটু করে অনেক দিনের জমিয়ে রাখা সব তুলে দিলেন তার হাতে। যদি হঠাৎ পরপারের ডাক আসে, পারবি না আমার অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে? ফুপিয়ে কেঁদে উঠল হরির মা। আজ বহুদিন এ বাড়িতে কাজ করছে সে। 1 বছরে হরিকে নিয়ে কাজে এসেছিল এ বাড়িতে। বিপদে আপদে এই কর্তামা সবসময় মাথায় ছাতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। হরিকে লেখাপড়া শিখিয়ে চাকরি না পাওয়া পর্যন্ত নিজের ছেলে মেয়েদের মতোই বুকে আগলে রেখেছিলেন। ছেলে চাকরি পেয়ে কবেই তো নিয়ে যেতে চেয়েছে তার মাকে, কিন্তু আজ এতদিনের সব পাওয়া ভুলে কি করে চলে যায় সে? ওপারে গিয়ে কর্তাবাবুকে কি মুখ দেখাবে সে? যদি বলে ওঠেন কর্তাবাবু, আরে একবার ভাবলি না তোর কর্তা মায়ের কথা? শুধু নিজের সুখটুকু বাঁধলি আঁচলে, ওই আঁচলে যে তোর কর্তা মা ভালোবাসার হিরে মানিক্যতে ভরিয়ে দিয়েছে। একবার ভাবলি না সে কথা? না না, অত সুখ চাই না তার। এই বেশ আছে সে বাড়িতে। জীবনের আর কতদিন বাকি আছে কে জানে? জীবনের আর কতদিন বাকি আছে কে জানে? আবার হাঁফাতে হাঁফাতে বিছানায় এসে বসলেন। হরির মা বসিয়ে ডাকতে যাওয়ার কথা যেই ভাবছে, ততক্ষণে ঘরে ঢুকেছে আবার নন্দিতা। কিছু না বলে শুয়ে দিল নিজের শাশুড়ি মাকে সযত্নে, আর বকুনি দেবার মতো করে বলল, কেন মা আবার উঠেছিলে তুমি? বলেছিলাম না তোমাকে বিছানা ছেড়ে উঠবে না? আলমারি খুলে সব কি করছো তুমি আবার? আজ থেকে আমি কিন্তু তোমার ঘরেই শোবো মা। এই ভয়টা বহুদিন ধরে পাচ্ছিলেন তিনি। একেবারে চমকে উঠে বললেন, পাগল মেয়ে একটা! কেন রে, আমার ছেলেটা কি দোষ করেছে যে তাকে ছেড়ে তুই আমার মতো এই বুড়িটার পাশে শুবি? শাশুড়িকে জড়িয়ে নিল নন্দিতা আর গালে গাল রেখে বলল, তোমার ছেলেটা খুব ভালো মা, কিন্তু তোমার মতো এত ভালো নয়। তাই তুমি যতই রাগ করো না কেন, আজ থেকে আমি তোমার কাছেই শোবো। এমন ইচ্ছে মনে মনে 1-8 দিন যে হয়নি তা নয়, কিন্তু তবু মনকে বুঝিয়েছেন কতবার ও নিজের মেয়ে নয়। বউ আর নিজের মেয়েকেও কি এতটা জোর করতে পারতেন কখনো? পাশ ফিরলেন নন্দিতাকে লুকিয়ে। হঠাৎ স্পর্শ পেলেন কারো শাড়ির আঁচলের। নিজের শাশুড়ি মায়ের চোখ মুছিয়ে দিচ্ছে তখন নন্দিতা একটু ঝুঁকে। একটু পরেই হরির মাকে সব বুঝিয়ে বেরিয়ে গেল নন্দিতা ঘর ছেড়ে, আর ফিরল বেশ রাত করে অবিনাশের সাথেই। মাথার পেছনের জানলা বরাবর খুলে শোবার অভ্যাস নিভা দেবীর। শীত, গ্রীষ্ম, বর্ষায়
কোনোদিন এর নড়চড় হয় না, আজও হলো না তাই। গতকাল পূর্ণিমার চাঁদ তার পুরো জ্যোৎস্না ছড়িয়ে এ বাড়ির কোনায় কোনায় অন্ধকার দূর করে গেছে। আজও আকাশে চাঁদের আলোর ছড়াছড়ি। বড় সাত করে এ বাড়ি বানিয়েছিলেন অবিনাশের বাবা। আজও এ বাড়ির চারদিকে তার পছন্দের জিনিস ছড়ানো ছিটানো রয়েছে। হালকা রঙের পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে নিভা দেবীর মুখের উপর পড়েছে। এককালে ডার্ক সাইডে সুন্দরী ছিলেন তিনি। শ্বশুরবাড়ির দুধে আলতায় পা দিয়ে ঢোকার পরই এর ওর মুখে ফিসফাস শুনেছিলেন বইকে। একেই কি পরি বলে নাকি গো? যাকে প্রশ্নই করা হোক না কেন, উত্তর প্রতিবারের মতো নিভা দেবীই দিতেন। আহা, এত নজর দিও না তোমরা আমার নন্দিতাকে। ফুলের মতো মেয়েটা, ওর বাবা মা অনেক ভরসায় আমার হাতে তুলে দিয়েছে ওকে। সবাই মুচকি হেসেছিল সেদিন, কিন্তু ধীরে ধীরে কি করে কে জানে সবাই মানতে বাধ্য হয়েছিল এই বউ হয়ে যাওয়া একরত্তি মেয়েটা বেশ আলাদা আর 5টা বউয়ের থেকে। একরাশ চুল খুলে কখনো টিপ আর কখনো বা না পড়েও এক ছুরি মায়া চোখে মেয়েটা পৌঁছে যায় যখন তখন বড় যা ছোট জায়ের ঘরে। নির্দ্বিধায় প্রশ্ন করে ওঠে নিজের বড় ভাসুরকে, ও দাদা ভাই, তোমার পেট ঠিক আছে তো? বারবার কাল বাথরুমে দৌড়াচ্ছিলে, আজ আমি কাঁচকলা দিয়ে পাতলা ঝোল বানিয়েছি, তুমি ওটা খেয়ে অফিসে যেও কিন্তু। অবাক হয়েছে সবাই ধীরে ধীরে, কিন্তু পরে বুঝে গেছে সবাই এ মেয়ে শুধু আপন করতে জানে, আর কিচ্ছু না। নিভা দেবীও তো পরম নিশ্চিন্ত আজকাল। বিদেশে বসা মেয়েরাও বড্ড নিশ্চিন্ত আজকাল। 2 মেয়ের খুব চিন্তা ছিল মাকে নিয়ে। এখন ফোনে অভিযোগ করে, তুমি ওকেই বেশি ভালোবাসো তাই না মা? হেসে ফেলেন নিভা দেবী। আর ভিডিও কলে দেখে মেয়েরা মাকে পরম যত্নে খাইয়ে মুখ মুছিয়ে দিচ্ছে 2 বৌদির নামকরণ করা চালাক মেয়েটা। ধীরে ধীরে ঘরে পা রাখলো নন্দিতা, সাথে অবিনাশ। মা পাশে ঘুমিয়ে পড়েছে, আমি পাশে শুয়ে পড়ছি। তুমি বড্ড ক্লান্ত, তুমি ওদিকের বড় খাটে গিয়ে শুয়ে পড়ো। অবিনাশের কথা শুনে আজ আর প্রতিবাদ করল না নন্দিতা। তবু অভ্যেস মতো কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখতে গিয়ে ফুঁপিয়ে উঠল, তুমি দেখো শিগগির, মার গাটা বড্ড ঠান্ডা কেন? নিভা দেবী তখন অনেক দূরে পৌঁছে গেছেন। বাবা আর মা ডাকতো লালি বলে। ছোট্ট মুখে একরাশ কোকড়া চুলে চোখ ঢেকে লালি তখন পৌঁছে গেছে নিজের বাবা মায়ের কাছে। আমার সব কাজ আমি শেষ করে এসেছি মা, তোমার নাত বউয়ের হাতে সংসারের সব ভার না দিলেও জানি ও ঠিক আমার মতো করে সবাইকে বেঁধে রাখবে। বড্ড ঘুম পাচ্ছে আমার মাগো, একটু ঘুমিয়ে নিয়ে এবার। গোল করে মায়ের ফটোর সামনে বসে সবাই। হরির মায়ের সাথে ঘরে এলো নন্দিতা, হাতে বেশ অনেক কিছু ধরা। 2 ননদের হাতে 2টো বাক্স আর বেশ কিছু প্যাকেট ধরিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে যাবে বড় ননদ ডাকল, মিষ্টি একবার আমার কাছে এসো। লাল টকটকে জবা ফুলের মতো চোখ নিয়ে মিষ্টি এসে দাঁড়ালো বড় দিদির সামনে। মাথা নিচু, মেয়েটার মুখটা 2 হাত দিয়ে তুলে ধরল সোহিনী, এবাড়ির বড় মেয়ে। তুমি বড্ড ভালো, জানি আমি, আমরা থাকলেও হয়তো মার এত সেবা করতে পারতাম না যেভাবে তুমি করেছ, কিন্তু তাই বলে শুধু তোমার জিত হবে সবকিছুতে আর আমরা হেরে যাব? তা কি হয়? আমাকে আর মোহিনীকে মা সব বলে গেছে ভাগ্যিস আগেই, যে তোমাকে যতবার যা দিয়েছে বাবা মা তুমি সব যত্নে ভরে রেখেছ এই 2 বাক্সে,
আমাদের দুই বোনের জন্য। আর বলেছ মাকে, দিদিরা সেই কবে থেকে দূরে থাকে মা, ওরা তোমায় কত ভালোবাসে। যখন আসবে এদেশে আমি ওদের সব তুলে দেব, আর বলবো মা তোমাদের জন্য সব গুছিয়ে রেখেছে, দেখো। একটা বড় নিঃশ্বাস নিল সোহিনী, আর সামনে রাখা জলের গ্লাস তুলে একবার সবটুকু খেয়ে নিল। জড়িয়ে নিল এই পরের বাড়ির মেয়েটাকে বুকের ঠিক মাঝখানে। কে বলে পর কোনোদিন আপন হয় না? কে বলে পরের বাড়ির মেয়েরা শ্বশুর বাড়িকে নিজের করে নেয় না? এই তাহলে কোন জগতের মেয়ে? এগিয়ে এলো হরির মা। ও ছোট বৌদি, চলো চলো চলো, তুমি তো আজ নিজের হাতে সব রান্না করবে বলেছিলে গো, আজ তো বড় বৌদির জন্মদিন। আশ্চর্য হলো না কেউ, বড় যা আর মেজ যাও নয়। তবু এত বছরে যা হয়নি আস্তা হলো। কখন উঠে গিয়ে দুই যা শাশুড়ি মায়ের দেওয়া সব গয়না আর শাড়ি এনে বড় ননদের কোলের ওপর রেখে ছলছল করে বলে উঠল, জানি গো, আমরা দুজনেই খুব খারাপ, বড্ড দুঃখ দিয়েছি তোমাদের সবাইকে। কিন্তু জানো, এবারে আমরাও ভেবে নিয়েছি, হোক না ছোট, তা বলে ওর থেকে কিছু শিখবো না কেন? কেন পারবো না বলো বদলাতে নিজেদের? জানি মা রাগ করেই সব গয়না আমাদের দিয়ে চলে গেছে। আর ওই মেয়েটা, ওর তো গয়নার কোনো প্রয়োজন নেই বর্দি। ওর ঘরের কোনা কোনা যে ভালোবাসায় ভরা। তোমরা তো সবাই ওকেই ভালোবাসো, এমনকি আমাদের বরদের মুখেও সবসময় ওর প্রশংসা। না গো, আর পারছি না আমরা। এবার আমরাও ওর পাঠশালায় নাম লিখিয়ে শান্তিতে থাকতে চাই। চাই না গয়না শাড়ি, কিচ্ছু না। তোমরা ওকে বলো না আমাদের নিচের মতো করে গড়ে পিঠে মানুষ করে নিতে, বলো না। কাঁদছে সবাই, কাঁদছে দুই বড় ভাসুর আর অবিনাশ। শুধু নন্দিতা এক ছুটে গিয়ে কখন যেন চা করে এনেছে সবার জন্য, আর বেশ জোরে বড় ভাসুরকে ধমক দিয়ে বলে উঠল, ও দাদা ভাই, এবার যদি বাজারে না যাও কিচ্ছু পাবে না, কিন্তু এটা আমি বলে দিলাম। দুই দাদাই উঠে হেসে বেরোতে যাবে যেই বড়দি আবার বাধা দিল, আজকের খরচ সব আমাদের, তাই এনে এই দিয়ে সব বাজার করিস। হাত পেতে নিল দুই ভাই, আর যেতে যেতে একবার দেওয়ালে ঝোলানো মায়ের ফটোর দিকে তাকালো। তুমি ঠিক বলেছিলে মা, তোমার ছোট বউ সবাইকে একেবারে মজবুত সুতো দিয়ে বেঁধে ফেলেছে। আমাদের আর ভয় লাগছে না মা, তুমি নেই বলে। কেমন যেন মনে হচ্ছে বাড়ি ফিরলেই ঠিক তোমার মতো একরাশ উৎকণ্ঠা নিয়ে কেউ জিজ্ঞাসা করবে, তোদের মুখগুলো এত শুকনো কেন রে? খুব খিদে পেয়েছে তাই না? দাঁড়া, কিছু নিয়ে আসছি। ফটোর নিবাদেবীর চোখে আর জল নেই একটুও। সে তখন লালি হয়ে দিব্যি নিজের বাবা মায়ের কোলে ঘেঁষে বসে রয়েছে আর বলছে, দেখো তোমরা, শুধুই রক্তের সম্পর্কে সবকিছু হয় না, মনের বাঁধনেও বেশ বেঁধে রেখা যায় সবাইকে। বড্ড ভালো লাগছে আজ আমার, বড্ড ভালো লাগছে। আর সেই পরের বাড়ির মেয়েটা তখন এক মনে শাশুড়ি মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে হাত জোর করে বিড়বিড় করছে, তুমি পাশে থেকো মা, ভুল করে ফেললে স্বপ্নে এসে বলে দিও আমাকে, কি করে আরো শক্ত করে আমাদের এই সংসারটাকে বেঁধে রাখবো। থাকবে তো তুমি মা? পিঠে হাত রাখলো বড় যা। আমার জন্মদিনে চোখের জল ফেলিস না ছোট, চল, অনেক কাজ পড়ে আছে রে। লালির চোখেও জল, কাঁদছে সেও।
অনেকটা খুশির আর একটু দুঃখেরও। বড় ইচ্ছে ছিল যে ওই ভরা সংসার দেখার, ওই বিছানায় বসে। তবু আজ আর কোনো অভিযোগ করল না লালি। এক মায়ের এটুকুই তো স্বাদ, বেঁচে থেকেও আর চলে যাওয়ার পরেও। তার দুধে আলতায় পায়ের ছাপের সাথেই এটুকু স্বপ্ন নিয়েই তো আসে তারা। মনের বাঁধনে যেন বেঁধে রাখতে পারে তাদের এতটুকু ছোট্ট বাসাটা।